সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিন নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাড়ির লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কী কী করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা দেখছো আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন এসেছি তাজপুরে। এই দেখো, এখন যাব নিচে বিচে। তার আগে তোমাদেরকে বলে দিলাম কোথায় এসেছি। আমরা আজকে এসেছি তাজপুর। আজ বলতে এটা আমার দ্বিতীয় দিন, মানে দীঘায় দ্বিতীয় দিনেরই শেষ পর্বটা দেখাচ্ছি। দীঘাতে আমরা মানে দ্বিতীয় দিনে যেগুলো দেখেছি, প্রথম দিন তো ওইটুকুই ঘুরেছি, তারপর আর কিছু ঘুরিনি। আর দ্বিতীয় দিন যেটা ঘুরেছি সেগুলো হচ্ছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, ন্যায়কালী মন্দির, আর তার সঙ্গে দীঘা মোহনা, যেটা চম্পা নদীর মোহনা। তা আমি এখন শুরু করলাম শেষ পার্টটা, দ্বিতীয় দিনের শেষ পার্টটা। সেখানে তোমরা আগের দিন দেখেছো মন্দারমণি, আর আজকে শেষ পর্বে দেখবে তাজপুর, শঙ্করপুর, ন্যায়কালী মন্দির আর মোহনা। তাজপুর দিয়ে শুরু করলাম। তাজপুরে আমরা চলে এসেছি, মন্দারমণি থেকে তাজপুরে এসেছি। তাজপুরে এই মুহূর্তে বৃষ্টিটা ছিল না, সেই কারণে বেশ সুন্দরভাবে ঘুরতে পেরেছি আর কি। বৃষ্টি কমে গিয়েছিল, কিন্তু ওয়েদারটা মেঘলাই ছিল, তাই রোদটা ছিল না বলে আমার আরও বেশি ভালো লাগছিল। আর দেখো তাজপুরের বিচটা খুব সুন্দর লাগছে। তো এখানে বলে লাল কাঁকড়া থাকে, কিন্তু লাল কাঁকড়া দেখতে পাইনি। মানে কাঁকড়ার যে গর্তগুলো হয় ফুটো ফুটো, সেগুলো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল মানুষের পায়ের শব্দেই মনে হয় ভেতরে চলে যাচ্ছিল। এই দেখো, সেই জন্য আমরা দেখতে পাইনি, শুধু ইয়েটা দেখেছি, ওই মানে কাঁকড়ার গর্তগুলোই দেখেছি, কিন্তু কাঁকড়া দেখিনি। বীজগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, এক একটা বীজের এক এক রকম। এই বীজটাতে আবার এই বালিগুলো খুব সুন্দর, খুবই সুন্দর লাগছিল বিচে ঘুরে বেড়াতে। যেহেতু রোদ ছিল না, বারবার এই একই কথা বলছি, সেই কারণে আমার খুব সুবিধা হয়েছে। আর আমরা এই বিচেও বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ কিছুক্ষণ ছবি তুলেছি। আর তারপরে এখান থেকে গিয়েছি আমরা শঙ্করপুরে। আমি তো ট্রাভেল ব্লগার নই, সেই কারণে পুরো একদম ডিটেলসে যে ইনফরমেশান দিয়ে, যে শুধু ইনফরমেশানটুকু দিয়ে ভিডিও করা, সেইটুকু আমি করতে পারিনি। আমি পুরোটাই মানে যেভাবে আমি ঘুরেছি বেরিয়েছি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আর ইনফরমেশান দেওয়ার মতন যদি হতো যে শুধু ইনফরমেশানটুকুই দিয়ে চলে যেতাম, তাহলে হয়তো অল্প অল্প করে একটুখানি শুধু টাচ করে করে চলে যেতাম, যে যেখানে যেখানে গিয়েছি বা যেখানে যেটুকু দেখা যায় সেইটুকুই টাচ করে চলে যেতাম। তবে বিচগুলোতে গেলে পরে মানে আর ঘুরে উঠে যে চলে আসবো এখান থেকে, সেটা ইচ্ছে করছিল না। মনে হচ্ছে অনেকক্ষণ করে অনেকক্ষণ থাকি, কিন্তু সেটা তো থাকা সম্ভব নয়, ফিরতে তো হবেই। আর এই দেখো, খুব সুন্দর লাগলো। নিচ থেকে আবার তুললাম, মানে ভিডিও করলাম একটু। এরপর ওপর দিয়ে মানে উঠে যাব আবার সিঁড়ি দিয়ে। খুব সুন্দর লাগছিল জায়গাটা, যেতেই ইচ্ছে করছিল না। এবার একটু নিজেকেও দেখিয়ে দিলাম। একই দিনে ভিডিও করা হয়েছে, মানে একই দিনে আমরা গিয়েছি এখানে। এটা আমাদের দ্বিতীয় স্পট আর কি, মন্দারমণি থেকে শঙ্করপুর। একটু আমি ভিডিও করছিলাম আর ফোনে কথা বলছিল, তো আমি বললাম যে ফোনটা রেখে একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে তারপরে চলে যাই এখান থেকে। এখানে বেশ আরও অন্য কিছু দেখলাম, মানে বেশ ভালো লাগলো। তার সব বিচগুলোই সুন্দর। এই বিচে যে বাঁধানো নেই তো, পুরো বালি। মন্দারমণিটাও তাই, বাঁধানো নেই, পুরো বালি। এই দীঘার বিচটাও এরকমই ছিল, সেই বিচটাও মানে অন্যরকম হয়ে গেছে, বাঁধিয়ে দিয়ে কিরম মানে আলাদা হয়ে গেছে।
আর বাঁধানো নেই বলে এই বীজটা আরো বেশি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আলোর জোয়ারে খুশির বাঁধ পেয়েছে, এই আছে এই নেই আমি যেন পাখ মেলে পাখ না, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, এই দেখা পড়ে থাক না। সোনা সোনা ও মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। শেষ কোথায়, শেষ কোথায় কি আছে শেষের পথে। এত ভালো লাগছিল, 2 কোটি গান গেয়েও দিলাম, শুনতে পেলে তোমরা, যদিও গান হয়নি ওটা, তবুও গেয়ে দিলাম। আর এই দেখো সবুজ দেখিয়ে দিলাম। আর এই যে ছোট ছোট এইগুলো দেখছো, মানে ঘর, এগুলো অনেকটা উঁচু করে এগুলো ঘর করা আছে। এখানে ঘর বলতে হোটেল আর কি, খাওয়ার, এগুলো সব খাওয়ার রেস্টুরেন্ট। এ দেখো অনেকটা মানে খুব সুন্দর মানে জায়গাগুলো, কিন্তু আমরা এখানে খাইনি। আমরা একটু শুধু দেখালাম যে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে বলছিল খাওয়ার জন্য, আমরা যাইনি, খাইওনি এখানে। নিজেকে একদম অন্যরকমভাবে মানে ভাবছিলাম যে কতটা ভালো লাগানো যায় আর কি, এতটাই ভালো লাগছিল, ঠিকঠাক মানে বুঝতে পারছিলাম না যে কি করব। এক এক সময় এক এক রকম করছি, হাঁটছি, ঘুরছি, বেড়াচ্ছি, সেটাকে আবার বিভিন্ন রকমভাবে ভিডিও করছি, এতটাই ভালো লাগছে। অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, ঘুরেছি। আর এখান থেকে শঙ্করপুর যাব। খুব সুন্দর লাগছে খুব, আর মনেও মানে মনটাও পুরো অন্যরকম হয়ে গেছে। দুজনে এসেছি ঠিকই, সঙ্গে কেউ নেই এটাও ঠিক, আমরা দুজনেই, কিন্তু তাতেও যেন অনেকটা আনন্দ খুঁজে পাচ্ছিলাম, অনেকটা ভালো লাগা। এবার আমরা এখান থেকে চলে যাব শঙ্করপুর। তাজপুর দেখা কমপ্লিট হয়ে গেল। ওপরে অল্প কিছু দোকান টোকান আছে, আর এখানে টয়লেটও আছে। এবার চলে এসেছি শঙ্করপুরে। এখানে একটা অন্যরকম ব্যাপার আছে, শঙ্করপুরে আমরা নিচে খাবার অর্ডার দিয়ে তারপরে এসেছিলাম আর কি এই বিচে। এখানেও টয়লেট আছে, তাজপুরেও টয়লেট আছে, সব জায়গাতেই টয়লেট আছে, অসুবিধার কিছু নেই। এই যে শঙ্করপুরে আমরা নিচে খাবার অর্ডার দিয়ে তারপরে এই বিচে এসেছিলাম। এই বিচটা আবার বাঁধানো, শঙ্করপুর বিচটা আবার বাঁধানো, দীঘার মতন, দীঘার যে ওল্ড দীঘা যেরকমভাবে বাঁধিয়ে দিয়েছে, এই বিচটাও সেইভাবেই বাঁধিয়ে দিয়েছে। আর এখানে ঢেউটা যেন অতিরিক্ত মানে জোরে জোরে হচ্ছিল,
এই সাইডটাই দাঁড়ায়, এখানটায় দারুণ লাগছিল এখানকার ঢেউটা। আর এই সময়টা একটু মানে বেলাটা একটু পড়ে এসেছিল, যদিও রোদ নেই তবুও মানে দিনের আলোটা কমে যাচ্ছিল এই জায়গায় এসে, আরও গিয়েছিল আর কি, অনেকটা বেলা হয়ে গেছিলো। এই জন্য আমরা মোহনাতে গিয়েছিলাম, দেখবে মোহনাটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর একটু আগে যদি বেরোতে পারতাম তাহলে আর একটু ভালো হতো। এটা বেরোনোটা মানে সকাল সকাল বেরোনোই ভালো, 6টা-7টার মধ্যে বেরিয়ে আমরা পড়লে। এখন চলে এসেছি শঙ্করপুরে, শঙ্করপুর সি বিচ। বিচগুলো সব বাঁধিয়ে দিয়েছে, শুধু তালসারি, এই তালসারি বলছি, তাজ আর হচ্ছে তাজপুর আর মন্দারমণি, এই দুটো জায়গা মোটামুটি নিয়েছিল। আর এখানটা দেখো, এখানে এসেছি শঙ্করপুরে, এখানে খাওয়া দাওয়া সারবো, সেরে যাব। ওরম করে যেটা ছবি তুলবো, কখন যে ধাক্কা মেরে দেবে বুঝতে পারছি না, সেই কারণে তুলতে পারছি না। আওয়াজ দেখেছো? আওয়াজটা আমি আর মিউট করিনি, মানে এখানে সেরকম কোনো আওয়াজ ছিল না যে কপিরাইট করবে। এই দিন ঢেউটা খুব জোরালো ছিল, খুব বেশি জোরে জোরে ছিল ঢেউটা, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। জানি না বেলা হয়ে গিয়েছিল বলে বিকেল হয়ে গেছিলো কিনা। ছবি তুলতে একটু ভয় লাগছে, যদি আবার জলে ধাক্কা মেরে পড়ে যায় তখন ভিজে টিজে বাড়ি যেতে হবে, ঘরে যেতে হবে আর কি। বেলা পড়ে আসছে, সূর্যটা ডুবছে, সেই সময়টা আরো সুন্দর লাগছিল, দারুণ লাগছিল সেই সময়টা। নিচে গিয়ে খাবার অর্ডার দিয়েছিলাম, সেখানে গিয়ে খাবারটা খেয়ে নিলাম। ওরা বললো যে রান্না করে রাখবে, আমরা যে যা যা খাবো সেটা বলেছিলাম, সেই ওরা রান্না করে রেখেছিল, সেগুলোই গিয়ে আবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা শঙ্করপুর থেকে গিয়েছিলাম ন্যায়কালী মন্দির, সেখান থেকে গিয়েছিলাম মোহনাটা রাত হয়ে গেছিলো, মোহনায় যেতে হয় সকালে ওরা বলছিল। সত্যি কথায় দেখো সূর্য ডুবছে, অস্ত যাচ্ছে। মোহনাটা আমাদের অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই যে আমরা শঙ্করপুর থেকে এখন মানে বিচ থেকে উঠে পড়লাম, তারপর যাব খাওয়া দাওয়া সারবো। মোহনাটা আমাদের সত্যি অন্ধকার হয়ে গিয়েছিল, আমরা মানে এতটা অন্ধকার হয়ে যাবে বুঝতে পারিনি, যে এতটা দেরি হবে। যদি বুঝতে পারতাম তাহলে মানে এতটা দেরিতে যেতাম না। তবে কি মোহনাটা আরও আগে যাওয়াটাই ভালো। অনেকে ভোরবেলায় মোহনায় যায়, ওইটাই ঠিক। 6টার মধ্যে যদি মোহনায় পৌঁছে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমরা সেটা যেতে পারিনি, আমরা দেরিতে গিয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল। অল্প কিছু মাছ টাছ দেখেছি, দেখে চলে এসেছি। সূর্য অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে জায়গাটা, তাই না? দারুণ লাগছে। অনেকেই বোল্ডারে নামছে, নেমে নেমে কত রকমভাবে ছবি তুলছে, কিন্তু আমার সাহসে কুলালো না ওই বোল্ডারে নামতে। বিচটা এমনিতে বাঁধানো, আর এই সাইড দিয়ে এইভাবে বোল্ডার দিয়ে দিয়েছে,
আর এই দেখো উপরে চলে এসেছিলাম, আমাদের খাবার চলে এসেছে, পমফ্রেট মাছ আর আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল, আর 2 রকমের সবজি ছিল, আর মিষ্টি দই ছিল। ওখানে সব জায়গাতেই দেখছিলাম মিষ্টি দইটা দিচ্ছিল, কি ব্যাপার বুঝলাম না, যেখানে যেখানে খাচ্ছিলাম মিষ্টি দই। এদের মিষ্টি দইটাই খাবারের মধ্যেই ছিল, আর অন্যান্য জায়গায় কিনে নিতে হচ্ছিল। এই এবার আমরা চলে আসলাম ন্যায়কালী মন্দিরে। ওখানে খাওয়া দাওয়া সেরে দেখো ন্যায়কালী মন্দিরে চলে আসলাম। শঙ্করপুর থেকে ন্যায়কালী মন্দিরটা খুব কাছে, বেশি দূর না। আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, যিনি গাড়ির ড্রাইভার ভীষণই ভালো ছিল। আমাদের ড্রাইভারের ফোন নাম্বার আমি শেষ যে ভিডিওটা, সেই ইনফরমেশন ভিডিওতে আমি দিয়ে দেব। গাড়ির ড্রাইভার ভীষণই ভালো ছিল, পুরো যেভাবে ঘোরানোর দরকার পরপর সেভাবেই ঘুরিয়েছে। তবে উনি বলেছিল যে সকালবেলায় যে বেরোতে, আমাদেরই বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার কারণ বৃষ্টি, মেঘ বৃষ্টি, সেই কারণে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গিয়েছিলো। যেখানে 6টা-7টায় বেরোনোর কথা, সেখানে আমাদের বেলা 10টা বেজে গেছিলো। তা প্রথমেই বেরিয়ে যদি আমরা মোহনাতে চলে যেতাম তাও হতো, কিন্তু মোহনাতে না গিয়ে আগে আমরা মন্দারমণি গিয়েছিলাম। এটা একটা ব্যাপার, আগে মোহনাতে যেতে হতো, তারপরে আমাদের ওই দিকে চলে যেতে হতো, তাহলে অনেকটা ভালো হতো। আর এই ন্যায়কালী মন্দিরটা দেখো, এই মন্দিরটা খুব সুন্দর, ভেতরে মাতাজির মূর্তি আছে, কি কি আছে সব ভালো করে দেখে নাও, কি কি মূর্তি আছে। আর এই মন্দিরটা তৈরি হচ্ছে এখনও, এখানে বলছে হবে, ফোয়ারা হবে, মিউজিক দিয়ে, লাইট মিউজিক ওইসব এসে ফোয়ারা হবে, বসে দেখার জায়গা হচ্ছে। আর এখানে বড় একটা নাট মন্দিরও তৈরি হচ্ছে, মানে খুব সুন্দর তৈরি হচ্ছে আর কি জায়গাটা। আগে আমি যখন এসেছিলাম তখন তো সব দেখিনি, জানিও না। আর এই মন্দিরটা কতদিন হলো তৈরি হয়েছে সেটাও জানি না, তবে এখন দেখে মানে মনে হচ্ছে মন্দিরটা হয়তো আগেও ছিল, কিন্তু এত প্রচার ছিল না। মানুষ এখন প্রচারটা বেশি হয়েছে, সবাই যাচ্ছে দেখছে, আর সেটাই ইউটিউবের দৌলতেই হয়েছে। যারা এই সমস্ত ট্রাভেল ইউটিউবার তারাই বেশি এগুলো দেখে দেখে বলছে বলেই আমরা জানতে পারছি আর আমরা যাচ্ছি। আমিও ঠিক তাই, আমারও কোনো ব্যতিক্রম নেই, আমিও ইউটিউব দেখেই এগুলো দেখেছি, দেখে দেখেই যাচ্ছি, গিয়েছি, দেখলাম। তবে হ্যাঁ, মন্দিরটা তৈরি হচ্ছে আরও বেশি করে, অনেক বড় সড়ো করে। আর এই মন্দিরটা আগেই ছিল হয়তো, সেটা মনে হলো। আর বাইরে যেটা হচ্ছে ওগুলো মানে আরও বড় বড় করে সব জায়গা হচ্ছে, দেখার জায়গা, বসার জায়গা, ঘোরার জায়গা, এই সমস্ত জায়গাগুলো তৈরি হচ্ছে যাতে দেখতে ভালো লাগে। এটা আমাদের বললাম তো বেলাটা একটু পড়ে এসেছিল, সূর্য অস্ত যাচ্ছে সেই সময়। এই জায়গাটাও, পরিবেশটা খুব সুন্দর জায়গা এটার, এই মন্দিরের। এখানে ভিডিও করতে দিয়েছে, অসুবিধা কিছু হয়নি। এই মূর্তি আছে, পুরোহিত বসে আছে, পুজো দিলে পুজো দেওয়া যায়, আমরা পুজো দিইনি। সবসময়ই খোলা, সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় খোলা, কতক্ষণ খোলা থাকে সেটা জানি না, তবে সকাল থেকে রাত পর্যন্ত খোলাই থাকে। আমরা গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, তখনও দেখলাম খোলা। দুপুরে বন্ধ হয় কি না সেটা আমি সঠিক জানি না। খুব ভালোভাবে মানে ঘুরেছি, দুজন ছিলাম বলে যে ঘুরতে অসুবিধে হয়েছে বা ভালো লাগেনি তা না। আমার মনে হচ্ছে যে এর মধ্যে এই মানে সঙ্গে যদি আরও বেশি লোকজন থাকতো তাহলে বোধহয় ঘোরাটা আমাদের এতটা ভালো হতো না। একা ছিলাম বলেই দুজনে মানে এতটা ভালো হয়েছে, এতটা মানে মানসিক শান্তি পেয়েছি আর কি। অনেক দিন পর বেরিয়েছি আমরা, প্রায় 2023-এ বেরিয়েছিলাম। ভাইজাগ গিয়েছিলাম যখন, পুরো ব্যাঙ্গালোর, ওইসব মাইসোর ওইগুলো গিয়েছিলাম, ওগুলো হচ্ছে আমরা 2023-এ বেরিয়েছিলাম। আর এই আবার 24-এর শেষে, হ্যাঁ 2023-এ বেরিয়েছিলাম না 22-এ বেরিয়েছিলাম, 22-এই বেরিয়েছিলাম বোধ হয়, আর 24-এ আবার বেরোলাম, 24-এর শেষে, মানে প্রায় 2 বছর পর।
22 সালের ডিসেম্বরে বেরিয়েছিলাম, আবার 24 সালের ডিসেম্বরেই বেরোলাম। খুবই মানে 2 বছর পর বেরোলাম বলে মানে আরও বেশি মানে ভালো লাগছিল যে অনেক দিন পর, যতই জায়গা যেরকমই হোক, মানে সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। এই চিংড়ির জন্য ট্রলার চলে। এগুলো কি মাছ বললে? সি টাইগার। এগুলো অক্টোপাস আছে ওটা। ও দাম এত দাম? হ্যাঁ, এই হেললেস করে বাদ দেয়, এই মাথাটাকে কেটে এইটা শুধু বডিটা বিদেশে যায়। সি টাইগার, এর জন্য শুধু ট্রলার চলে। একদম রং, হ্যাঁ, কালারটাই আলাদা। এগুলো কিরকম দাম? চলে যায় না? হ্যাঁ, বিদেশে এইসব এখানে কি খেতে পারে, দাম বেশি, কে খাবে? সেই তো 2200 টাকা কিলো কে খাবে? কে খাবে এখানে? হ্যাঁ না, এই পমফ্রেট গুলো কত করে বললেন? 700 টাকা। 700 টাকা। আরো বড় আছে আমার কাছে, 500 গ্রাম সাইজের আছে। তবে এই যে একটা খাবেন বাবু, 30 টাকা কি 1.5 কিলো মতো হবে নাকি? 1.5 কিলো মতো হবে নাকি? 1.5 কিলো না, কে 300 400। আসো ইলিশ বড়, ইলিশ বড়, ইলিশ বড়, ইলিশ বড়। না, কিন্তু জিনিসটা টাটকা। আমরা ন্যায়কালী মন্দির থেকে চলে এসেছি সরু শাখা মোহনায়। নেই, তুমি সরু শাখা নেবে কি করে? হ্যাঁ? আমি সরু শাখা খুঁজছি, সরু শাখা তো নেই এখানে। আমি কি বলছি, নিয়ে এসো তো দেখি কেমন সরু শাখাগুলো। নিয়ে এসো না। বাঁ হাতে তো নিলাম। দেখুন তো কোনো ইয়ে কিচ্ছু না, এটা ফ্রেশ মাল, ভালো শাখা বেঁচেছে একদম। এটা নিয়ে আসবে এক্ষুনি। শাখাগুলো মানে ভালো ছিল, কিন্তু পালিশ করা না। তো দাম কোনো কিছুরই যে কম তা না, মাছেরও দাম কম বুঝলাম না, একই দাম। আর জিনিসটা টাটকা, এটাই যা বুঝলাম, কিন্তু দাম কম নেই। অত দূর থেকে টেনে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে আমার মনে হলো না আর কি, আমার ব্যক্তিগতভাবে মনে হলো না। ওখানেই রান্না করে খাও ঠিক আছে, কিন্তু নিয়ে আসা টেনে কোনো যুক্তি নেই। আর মোহনায় তো চলে এসেছি, দেখছো এটা চম্পা নদীর মোহনা। এই মোহনাতেই আমরা আজকে আমাদের মানে শেষ করেছি বেড়ানো। আর এই দেখো ট্রলার চলছে, এগুলো সব মাছ ধরতে যাচ্ছে, বড় বড় ট্রলার। ভাল লাগছে দেখতে। এই দিকটাতে ঢেউ নেই, আবার এই দিকে ঢেউ, মানে একদিকে ঢেউ আছে আর একদিকে ঢেউ নাই। আর বোল্ডারগুলো দিয়েছে, এই বোল্ডার বলছে যে পাইপগুলো দেখালাম না, মোটা মোটা বড় বড় পাইপ, ওই পাইপগুলো দিয়ে নাকি কীভাবে মেশিনের সাহায্যে বালি পাস করিয়েছে। কি অদ্ভুত ব্যাপার, কত রকম টেকনোলজি ওরাই বললো যদিও। আর এই ট্রলারটা চলছে, এরা মাছ ধরতে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আমি আবার ভিডিও করে নিলাম। কীরকম এদের জীবন না, সারা রাত ধরে মাছ ধরবে, ভোরবেলায় সেগুলো নিয়ে আসবে। এই যে এই পাইপগুলো, এই যে মোটা মোটা পাইপগুলো দেখ জলের মধ্যে আছে, এই পাইপগুলো দিয়ে বালি মানে কেটে তুলে পাস করে মেশিনের সাহায্যে। আর মোহনাটা হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই গিয়েছিলাম, অনেকটা, মানে যতটা ফাঁকা ছিল আর কি রাস্তা, ততটাই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল। প্রথমে ভাবছিলাম যে যাবো না, ভয় লাগছে, না এত এইভাবে এর মধ্যে দিয়ে যাবো না, কখন। চম্পা নদী, এই দেখো এদিকে ঢেউ নেই, আর এই যে এইটা মোহনা, এখানটা এই যে সমুদ্রের ঢেউ দেখো, এখানে ঢেউ, আর অদ্ভুতভাবে এখানে কোনো ঢেউ নেই। অবাক লাগছে কাণ্ড। যে ছবিগুলো এখানে তুলেছিলাম মোহনাতে, সেই ছবিগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে খুব সুন্দর লাগছিল দেখতে, ছবিগুলো তুললাম, ওই জন্য ওরা বললো এগুলো যদিও আমাদের ইয়েতে তোলা নয়, এরা ওদের ক্যামেরায় তুলে দিয়েছে, আর সেটা আমি এখানে সেট করে দিলাম তোমাদের সঙ্গে। ওরা পাঠিয়ে দিয়েছিল, সেই ছবিগুলি তোমাদের দেখিয়ে দিলাম। বলুন দেখি, খুব ভালো ইলিশ আছে, কাঁচা ইলিশ আছে, প্যাকিংয়ের ব্যবস্থা আছে, নিয়ে যান। প্যাকিং করে নিলে 72 ঘন্টা থাকে। এই আধা ঘন্টা হলো এসে।
পাঁচশো ইলিশ কত করে? ওটা 600, এটা 700। যা আছে এখানে অরিজিনাল, ডুপ্লিকেট একটা দেখে দিয়েছি। সব দোকানের 100-র মধ্যে 99টা দোকানেই ডুপ্লিকেট। এই যে চন্দনা, হ্যাঁ, এই জন্য আমি 1 পিস এখানে রেখে দিয়েছি। ওটা বুঝতে পারবো হ্যাঁ, মানে ওগুলো কত করে? ওটা 1100 বেচি না 1000 টাকা করে নেবো, বনি করবো। এই মাছ আজকে এখন নেবো। কি বলেন তো, শুক্রবারে যাবো। এত গিয়ে তো লাভ নেই। কিন্তু মাছের গঠনটা মেন, ইলিশের যত গোল হবে তত তেলও হয় বেশি। ওই ঠিকই আছে। আজকে মাছ দেখাতে দেখাতে, মোহনার মাছ দেখাতে দেখাতে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আমার এই দীঘা ভ্রমণের ভিডিওগুলো কেমন লাগছে জানিও। সামনের দিন একটা মানে সুন্দর আবার নতুন ব্লগ নিয়ে আসবো। মাছগুলো তোমরা দেখো। আর মোহনাতেই আমাদের আজকের ভ্রমণ শেষ। পরের দিন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি, তাহলে দেখতে থাকো কেমন লাগে। আর পরপর ব্লগগুলো দেখো আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সামনের দিন সুন্দর আরেকটি ব্লগ নিয়ে আসবো, সেটাও পুরো দীঘারি ব্লগ। পরপর দেখো, খুব ভালো লাগবে দেখতে।